কোনো নারী দেশের স্বাধীনতার জন্য এভাবে যে সর্বসুখ বিসর্জন দিতে পারেন, এতটা নির্মম হতে পারেন, তা আগে জানা ছিল না। এই বীরাঙ্গনার আত্মত্যাগের কাহিনী শুনলে শিউরে উঠতে হয়, গায়ের লোম খাড়া হয়ে ওঠে। নেতাজিকে বাঁচাতে গিয়ে তিনি তার স্বামীকে হত্যা করেছিলেন। আন্দামান সেলুলার জেলে তার অত্যাচারের কাহিনী শুনলে শরীরের রক্ত টকবক করে ফুটে উঠবে। কলকাতা থেকে আন্দামানের সেলুলার জেলে নিয়ে যাওয়ার পর জেলের একটা কুঠুরিতে রাখা হয় এই বীরাঙ্গনাকে। বন্য জন্তুর মতো কুঠুরিতে বেঁধে রাখা হয়েছিল তাকে। গলায় বাঁধা ছিল চেন, হাতে পায়ে পরানো ছিল শেকল লাগানো বেড়ি। প্রথম দিন কিছু খেতে দেওয়া হয়নি তাকে। কুঠুরির কনকনে ঠান্ডা মেঝেতেই ঘুমিয়ে পড়েছিলেন তিনি। মাঝরাতে একটি প্রহরী এসে দুটি কম্বল ছুঁড়ে দিয়েছিল তার দিকে। সকালবেলায় জুটেছিল প্রথম খাবার, তাও আবার ফুটন্ত খিচুড়ি। এরপর ব্রিটিশ জেলার একজন কামারকে সঙ্গে নিয়ে কুঠুরিতে ঢুকেছিলেন। কামার কাটতে শুরু করেছিল হাতের বেড়ি, হাতের চামড়া কেটে উঠে এসেছিল। তিনি বুঝতে পারছিলেন ইচ্ছা করেই তাকে আঘাত করা হচ্ছে, তবুও যন্ত্রণা সহ্য করেছিলেন দাঁতে দাঁত চেপে। কিন্তু পায়ের বেড়ি কাটতে গিয়ে পায়ের হাড়ে হাতুড়ি মারতে শুরু করেছিল কামার। চিৎকার করে উঠলেন তিনি, তুমি কি অন্ধ? পায়ে হাতুড়ি মারছ কেন? কামার অশ্লীলভাবে তার বুকের দিকে তাকিয়ে বলেছিল, পায়ে কেন? দরকার হলে তোমার বুকেও মারতে পারি, তুমি কিছুই করতে পারবে না। রাগে ফুঁসতে ফুঁসতে সেই অগ্নিকন্যা বলে উঠল, আমি জানি আমি তোমাদের কৃতদাস, তোমরা যা খুশি করতে পারো আমাকে নিয়ে। এরপর একদলা থুতু কামারের মুখে ছুঁড়ে মারলেন তিনি আর বললেন, মেয়েদের সম্মান করতে শেখো। জেলার এগিয়ে এসে বললেন, নেতাজি কোথায় আছে সেটা বলে দাও, আমরা তোমাকে ছেড়ে দেব। তিনি বললেন, সারা বিশ্ব জানে নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গেছেন। জেলার উত্তেজিত হয়ে বললেন, সুভাষ বোস এখনও জীবিত। মাথা উঁচু করে সগর্বে তিনি বললেন, হ্যাঁ, নেতাজি বেঁচে আছেন আমার বুকে। ক্রোধে উন্মত্ত জেলার বললেন, সুভাষ বোস যদি তোমার বুকে থাকে তাহলে সেখান থেকে আমরা তাকে বার করে আনব। এরপর জেলার ছিঁড়ে দিলেন তার জামা। দুই হাতে তার দুই স্তন মুচড়ে ধরে কামারকে ইশারা করলেন। কামার বাক্স থেকে বের করল ব্রেস্ট রিপার, নারীদের উপর অত্যাচার করার মধ্যযুগীয় যন্ত্র, দেখতে অনেকটা সাঁড়াশির মতো। কামার এই ব্রেস্ট রিপার যন্ত্রটি তার ডান স্তনে বসিয়ে প্রবল চাপ দিতে শুরু করলো। তার ঘাড় দুই হাতে শক্ত করে ধরে রেখেছিল জেলার। তার চিৎকার সেদিন শুনতে পেয়েছিল জেলে থাকা সমস্ত কয়েদি। ব্রেস্ট রিপার দিয়ে কামার উপরে নিয়েছিল তার ডান স্তন। রক্তাক্ত হয়ে জ্ঞান হারাবার আগে শুনতে পেয়েছিলেন জেলারের কণ্ঠ, মুখে মুখে তর্ক করলে অন্যটিও উপরে নেওয়া হবে। এই বিরল নিষ্ঠুর অত্যাচার সহ্য করতে হয়েছিল শুধুমাত্র ভারত মাতার স্বাধীনতার জন্য। কিন্তু অত্যাচারিত এই নারী যে সে নারী নয়, ইনি অগ্নিমন্ত্রে দীক্ষিত স্বাধীনতা সংগ্রামী নীরা আর্য, আজাদ হিন্দ বাহিনীর একজন যোদ্ধা। আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রাণ বাঁচাতে নিজের হাতেই মুছে দিয়েছিলেন নিজের সিঁথির সিঁদুর। 1902 সালের 5ই মার্চ উত্তরপ্রদেশের খেকরায় জন্মগ্রহণ করেন নীরা আর্য। তার বাবা শেখ ছাজ্জুমল ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সারা ভারত জুড়ে তার ব্যবসা থাকলেও কলকাতায় ছিল তার ব্যবসার মূল কেন্দ্র। কলকাতাতেই মেয়ে নীরা ও ছেলে বসন্ত কুমারকে নিয়ে থাকতেন তিনি। নীরার বিয়ে হয় ব্রিটিশ পুলিশের গোয়েন্দা অফিসার শ্রীকান্ত জয়রঞ্জন দাসের সাথে। কিন্তু ব্রিটিশ ভক্ত স্বামীর সাথে নীরার আদর্শগত অনেক পার্থক্য ছিল। তাছাড়া বিয়ের আগেই বাবাকে লুকিয়ে দাদার সাথে যোগ দিয়েছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে। বেশ কিছু বছর সংসার করার পর নীরা যখন শুনতে পেলেন তার দাদা বসন্ত কুমার যোগ দিয়েছেন আজাদ হিন্দ ফৌজে, তখন সংসারের বেড়ি পা থেকে খুলে তিনিও যোগ দিলেন আজাদ হিন্দ ফৌজের ঝাঁসি রেজিমেন্টে। আজাদ হিন্দ ফৌজের প্রথম মহিলা গুপ্তচর হন তিনি। স্ত্রী ঝাঁসি রেজিমেন্টে যোগ দিয়েছে সে কথা জানতে পেরে বেশ খুশি হয়েছিলেন স্বামী শ্রীকান্ত রঞ্জন। কারণ ব্রিটিশ সরকার তাকে একটা গুরু দায়িত্ব দিয়েছিল, নেতাজির উপর গোয়েন্দাগিরি করা এবং সুযোগ পেলে তাকে হত্যা করা। সুযোগ তিনি পেয়েছিলেন, গুলিও চালিয়েছিলেন, কিন্তু গুলি লাগে নেতাজির বিশ্বস্ত সঙ্গী ও দেহরক্ষী নিজামুদ্দিনের। এরপর নীরার সময় নষ্ট করেনি, ছুরি চালিয়ে হত্যা করে তার স্বামী শ্রীকান্তকে। নেতাজিকে বাঁচাতে দেশদ্রোহী স্বামীকে যোগ্য শাস্তি দেওয়ার দায়িত্ব নিজের হাতেই তুলে নিয়েছিলেন নীরা। আর তার সাথে সাথেই নিজের সিঁথির সিঁদুরকে চিরতরে মুছে দিয়েছিলেন তিনি। এই ঘটনার পর নীরার নাম হয়ে গিয়েছিল নীরা নাগিনী। আজাদ হিন্দ ফৌজের গোয়েন্দা বিভাগ ছিল খুব শক্তিশালী। গোয়েন্দা বিভাগের মেয়েরা
চুল ছেটে ছেলেদের পোশাক পরে বিভিন্ন কাজের অজুহাতে ব্রিটিশ অফিসারদের বাড়ি ও সেনা শিবিরে প্রবেশ করতেন তথ্য সংগ্রহ করার জন্য। এরপর তথ্যগুলো নেতাজির কাছে পাঠানো হতো। গুরুত্বপূর্ণ নথিও হাতবদল করা হতো তাদেরকে দিয়ে। তবে গোয়েন্দাদের কঠোরভাবে নির্দেশ দেওয়া ছিল, ধরা পড়ার উপক্রম হলে নথিগুলি পুড়িয়ে দিতে হবে, তারপর পিস্তল চালিয়ে আত্মহত্যা করতে হবে। একবার সামান্য ভুলের জন্য ব্রিটিশদের হাতে ধরা পড়ে গিয়েছিলেন দুর্গা মল্ল গোর্খা। আত্মহত্যা করার সুযোগটুকুও পাননি, তার উপর অত্যাচার শুরু করেছিল ব্রিটিশরা। দুর্গাকে তাদের কবল থেকে উদ্ধার করার জন্য দুঃসাহসিক অভিযানের সিদ্ধান্ত নিয়েছিলেন নীরা আর্য ও সরস্বতী রাজমণি। বৃহন্নলা সেজে তারা ঢুকে পড়েছিলেন ব্রিটিশ শিবিরে। নেচে গেয়ে ব্রিটিশ অফিসারদের সুরার গ্লাসে মিশিয়ে দিয়েছিলেন আফিম। অফিসারেরা নেশায় আচ্ছন্ন হওয়ার পর বন্দি দুর্গাকে নিয়ে চলে এসেছিলেন সেনা ছাউনির বাইরে। এক সেনা তাদের তিনজনকে দেখে ফেলে গুলি চালিয়ে দিয়েছিল। গুলি লেগেছিল সরস্বতী রাজমণির পায়ে। সরস্বতীকে নিয়ে নীরা ও দুর্গা হারিয়ে গিয়েছিলেন গভীর জঙ্গলে। একটা উঁচু গাছে উঠে পড়েছিলেন তারা। ব্রিটিশ সেনা শুরু করে চিরুনি তল্লাশি, কিন্তু তাদের খোঁজ পায়নি। গাছের উপরে 3 দিন কেটেছিল নীরাদের। এই 3 দিন তারা না খেয়েছিলেন, ঘুমিয়ে নিতেন পালা করে। কয়েকদিন পর তারা ফিরে এসেছিলেন আজাদ হিন্দ ফৌজের গোপন ক্যাম্পে। এই দুঃসাহসিক অভিযানের জন্য নেতাজি তাদের পুরস্কৃত করেন। সরস্বতী রাজমণি হয়েছিলেন ঝাঁসি বাহিনীর লেফটেন্যান্ট ও নীরা আর্য ক্যাপ্টেন। অক্ষশক্তির পরাজয়ের ফলে ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল আজাদ হিন্দ ফৌজ। মিত্রশক্তির হাতে ধরা পড়ে গিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজের হাজার হাজার সেনা। লালকেল্লায় তাদের বিচার হয়। বেশিরভাগ সেনা মুক্তি পেলেও নীরা মুক্তি পায়নি। ব্রিটিশের বিশ্বস্ত অফিসার শ্রীকান্ত জয়রঞ্জন দাসকে হত্যার অপরাধে তাকে কালাপানি দেওয়া হয়, আর সেখানেই চলে তার উপরে বীভৎস অত্যাচার। নীরা আন্দামান জেলে আসার 1 বছর পর ভারত স্বাধীন হয়। নীরাও মুক্তি পায়। তার আত্মত্যাগের সম্মান দেয়নি দেশ। ইতিহাসের পাতায়ও তার জায়গা হয়নি। অভিমানে সাধারণের ভিড়ে হারিয়ে গিয়েছিলেন তিনি। বহু দশক পরে তাকে খুঁজে পাওয়া গিয়েছিল হায়দ্রাবাদের ফলকনুমা এলাকায়। স্বাধীন ভারতে ফুল বেচে পেট চালাতেন তিনি। থাকতেন বস্তির এক চালাঘরে। পরবর্তীকালে তার পরিচয় জানার পর তাকে সরকারি পেনশন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু তিনি তা ফিরিয়ে দেন। অবশেষে 1998 সালের 26শে জুলাই হায়দ্রাবাদের উসমানিয়া হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীরাঙ্গনা। না, কোনো রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়নি তার, জোটেনি গান স্যালুটও। এক সহৃদয় সাংবাদিক তার শেষকৃত্য করেছিলেন, দিয়েছিলেন ফুলের মালা, ফেলেছিলেন দুফোঁটা চোখের জল। মৃত্যুর কয়েক বছর আগে যে কুঁড়ে ঘরে তিনি থাকতেন সেটাও গুড়িয়ে দেওয়া হয়েছিল, কারণ সেটি ছিল সরকারি জমির উপর। সেদিনই নীরা বুঝতে পেরেছিলেন যে মাটির জন্য তার মুখ থেকে রক্ত ঝরেছিল, সেই মাটিও তার নিজের ছিল না। সবশেষে সেই বীরাঙ্গনাকে হার্দিক প্রণাম ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন, এবং আমার হোম টিচিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।